হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস 10-এর রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশনস যে চ্যাপ্টারটা আছে সেটা শুরুর দিকে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমে আমরা জানবো রাসায়নিক গণনা কী, তারপরে রাসায়নিক গণনার রাসায়নিক গণনা সম্পর্কিত বিভিন্ন ধরনের যে টার্মসগুলো রয়েছে সেগুলো সংজ্ঞা এবং উদাহরণসহ আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ জানবো। তো প্রথমে আমি বলি রাসায়নিক গণনা কী। এই যে তোমরা স্ক্রিনে যে টার্মসটা দেখতে পাচ্ছ রাসায়নিক গণনা, সেটা দেখে তোমাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে যে গণনাটা কি জানি, এবার রাসায়নিক গণনাটা কী। তো রাসায়নিক গণনা হচ্ছে একইভাবে গণনা তো কী সেটা জানোই, হিসাব করা। তো কিসের হিসাব? রাসায়নিক হিসাব, রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের পরিমাণগত হিসাব। রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের পরিমাণগত হিসাব। তো আমি যে বললাম রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের পরিমাণগত হিসাব, আমার এই স্টেটমেন্টটাই একটা টার্ম এলো রাসায়নিক বিক্রিয়া। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে রাসায়নিক বিক্রিয়া কী। ওকে, আমরা নেক্সট জানবো তাহলে রাসায়নিক বিক্রিয়া কী। রাসায়নিক বিক্রিয়া কী বা রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ বিভিন্ন শর্তের অধীনে, শর্তগুলো কি? চাপ, তাপ, উষ্ণতা, অনুঘটক, এগুলো বিভিন্ন, এছাড়া আরও অনেক আছে। তো এই সব শর্তের অধীনে বা শর্তের প্রভাবে পরিবর্তিত সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক যৌগিক পদার্থ বা দেখো যৌগিক পদার্থ আছে বা মৌলিক পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। আচ্ছা, তো রাসায়নিক বিক্রিয়া কি আমরা জানলাম। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে একটি প্রক্রিয়া বা একটি প্রসেস যেখানে এক বা একাধিক পদার্থ বিভিন্ন পরিবেশগত শক্তির অধীনে, শক্তির প্রভাবে পরিবর্তিত হয়ে যায় এবং পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক যৌগিক পদার্থ বা মৌলিক পদার্থ উৎপন্ন করে। যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ কি এটা আমরা পরে জানবো। তোমরা জানো, অনেকে জানো, আগেও পড়েছো, তো আরও বিস্তারিত আমরা পরে জানবো। আগে আমরা বেসিক যে কনসেপ্ট সেটা জেনে নেই। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে একটি প্রক্রিয়া বা একটি প্রসেস যেখানে এক বা একাধিক পদার্থ বিভিন্ন অবস্থার হতে পারে। সব পদার্থ এক বা একাধিক পদার্থ তরল হতে পারে, তরল পদার্থ একাধিক গ্যাসীয় পদার্থ হতে পারে, একাধিক কঠিন পদার্থ হতে পারে, বা একটা গ্যাস একটা তরল, বা একটা কঠিন হতে পারে, একটা কঠিন একটা তরল হতে পারে। তো হতে পারে সম অবস্থার বা ভিন্ন অবস্থার একাধিক পদার্থ বিভিন্ন শর্তের অধীনে এসে, বিভিন্ন শর্তের প্রভাবে, সেই শর্তগুলো কি এখানে দেওয়া আছে: চাপ, তাপ, উষ্ণতা, অনুঘটক, আরও অনেক আছে। তো মেইনলি চাপ, তাপ, উষ্ণতা, অনুঘটক এই শর্তগুলোর অধীনে পরিবর্তিত হয়ে যায়, শর্তগুলোর প্রভাবে পরিবর্তিত হয়ে যায় এবং সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক যৌগিক পদার্থ বা মৌলিক পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। আশা করি বুঝতে পেরেছ। তো এবার আমরা জানবো রাসায়নিক সমীকরণ উদাহরণসহ আমরা জানবো। আচ্ছা, এবার দেখো, তোমরা একটা রাসায়নিক বিক্রিয়াকে যখন আমরা প্রকাশ করব, আমরা দেখতে পাচ্ছি রাসায়নিক বিক্রিয়াকে এটা রাসায়নিক একটা প্রক্রিয়া যেটা সেটা তো হাত দিয়ে স্পর্শ করতে পারি না,
আমরা সেটা মানে চোখ দিয়ে দেখতে পাই ঠিক যে কোথাও বিক্রিয়াটা হচ্ছে, ধরো কোনো একটা অবস্থার মধ্যে বিক্রিয়াটা সংগঠিত হচ্ছে। এইবার সেই অবস্থার মধ্যে বিক্রিয়াটা হচ্ছে ঠিক, আমি বুঝবো কিভাবে যে সে ওই বিক্রিয়ার মধ্যে আদৌ কী হচ্ছে, ওতে কোন কোন পদার্থ আছে, কতটা পরিমাণে আছে, কিভাবে বিক্রিয়াটা সংগঠিত হচ্ছে, এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য একটা রূপ দ্বারা এই বোঝাটাকে একটা রূপ দ্বারা আমরা এটা বুঝতে পারি। এই বিক্রিয়াটাকে, রাসায়নিক বিক্রিয়াটাকে আমরা একটা রূপ দ্বারা প্রকাশ করি, সেটাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। দেখো এখানে লেখা আছে, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলিকে চিহ্ন ও সংকেতের সাহায্যে কি করা হয়? প্রকাশ করা হয়। কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলিকে চিহ্ন ও সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়। সেই যে পদ্ধতিটা, প্রকাশ করার যে পদ্ধতি, সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। আচ্ছা, আমি একটি উদাহরণ দেব রাসায়নিক সমীকরণের। ধরো আমি যদি লিখি CuO প্লাস 2NH3, লিখতে একটু সমস্যা হচ্ছে, তোমরা হয়তো আশা করি বুঝতে পারছো। তৈরি হচ্ছে 3Cu প্লাস N2 প্লাস 3H2O। ওকে, এটা একটি রাসায়নিক সমীকরণের উদাহরণ। তো এবার আমরা এই সমীকরণটা থেকে সংজ্ঞাটা ব্যাখ্যা করব। সংজ্ঞায় কি বলা হয়েছে? বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলিকে চিহ্ন ও সংকেতের সাহায্যে, এখানে দেখো তোমরা যে 3CuO এটা হচ্ছে কপার অক্সাইড প্লাস 2NH3টা হচ্ছে অ্যামোনিয়া। কপার অক্সাইডের সংকেত, এই যে সংজ্ঞায় বলা হয়েছে সংকেতের চিহ্ন ও সংকেতের সাহায্যে। আমি এখানে কিন্তু কপার অক্সাইড লিখে দিইনি, কপার অক্সাইডকে চিহ্ন সংকেতের মাধ্যমে প্রকাশ করছি, অ্যামোনিয়াকে চিহ্ন সংকেতের মাধ্যমে প্রকাশ করছি, কপারকে চিহ্ন সংকেতের মাধ্যমে প্রকাশ করছি, নাইট্রোজেন, ওয়াটার সব কিছুকে আমি চিহ্ন সংকেতের মাধ্যমে প্রকাশ করছি। তো সংজ্ঞায় বলা হয়েছে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলিকে চিহ্ন সংকেতের সাহায্যে প্রকাশ করে কোনো রাসায়নিক বিক্রিয়াকে নির্দেশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে। এই যে সমীকরণটা আমি যেটা লিখেছি, সেটার মাধ্যমে আমি বুঝতে পারছি যে কপার অক্সাইড অ্যামোনিয়া বিক্রিয়া করে কপার, নাইট্রোজেন গ্যাস আর জল উৎপন্ন করে। এখানে এইটা কপার অক্সাইড প্লাস অ্যামোনিয়া, কপার অক্সাইড আর অ্যামোনিয়া হচ্ছে বিক্রিয়ক পদার্থ, আর কপার, নাইট্রোজেন আর জলটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। সরি, বুঝতে পেরেছ? নেক্সট আমরা দেখব বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কি। আগেই তোমরা বুঝতে পেরে গেছো, আগের স্লাইডেই তোমরা সংজ্ঞাটা পেয়ে গেছো। যে সমস্ত পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেগুলো হচ্ছে বিক্রিয়ক পদার্থ। আগের এই যে এখানে দেখতে পাচ্ছ সমীকরণটা 3Cu প্লাস 2NH3, এটা হচ্ছে কপার অক্সাইড ও
কপার অক্সাইড ও অ্যামোনিয়া, কপার অক্সাইড ও অ্যামোনিয়া হচ্ছে এখানে বিক্রিয়ক পদার্থ। কপার অক্সাইড আর অ্যামোনিয়া হচ্ছে বিক্রিয়ক পদার্থ। আর কপার নাইট্রোজেন ও ওয়াটার হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। কারণ কপার অক্সাইড ও অ্যামোনিয়া বিক্রিয়া করে কপার, নাইট্রোজেন গ্যাস এবং জল উৎপন্ন করছে। যেটা বিক্রিয়া করে, যেসব পদার্থগুলো বিক্রিয়া করছে, বিক্রিয়া অংশগ্রহণ করছে, সেগুলো হচ্ছে বিক্রিয়ক পদার্থ। যেগুলো উৎপন্ন করছে সেগুলো হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। আচ্ছা, নেক্সট হচ্ছে, এইবার দেখো রাসায়নিক সমীকরণ থেকে কিছু বিষয় আমরা জানতে পারি। আমরা দেখলাম কি একটা বিক্রিয়াকে রাসায়নিক সমীকরণের সাহায্যে আমরা প্রকাশ করছি। বিক্রিয়াটার কি কি বিক্রিয়ক আছে, কি কি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, সেগুলো চিহ্ন সংকেতের মাধ্যমে, এবং পরিমাণ, আয়তন সেইগুলো সব কিছু আমরা একটি সমীকরণের সাহায্যে প্রকাশ করছি। এবার আরও কিছু বিষয়, মেইনলি কিছু বিষয় আছে যেগুলো আমরা জানতে পারি একটি রাসায়নিক সমীকরণ থেকে। সেগুলো আমরা দেখব কি কি জানতে পারি। নাম্বার 1 হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটিতে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ, আমি একটু আগে এক্সাম্পলটা দিলাম, যেটা এখানে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কি কি অংশগ্রহণ করেছে বা কি কি রয়েছে সেই বিক্রিয়ায়, সেটা আমরা জানতে পারি। বিক্রিয়ক পদার্থ যেমন ধরো কপার অক্সাইড আর অ্যামোনিয়া, এই যে সমীকরণটা, এই যে রাসায়নিক বিক্রিয়াটাই কপার অক্সাইড এবং অ্যামোনিয়া বিক্রিয়ক পদার্থ হিসেবে অংশগ্রহণ করেছে। আমরা এই সমীকরণ থেকে জানতে পারছি। অপরদিকে কপার, নাইট্রোজেন ও ওয়াটার বিক্রিয়াজাত পদার্থ হিসেবে উৎপন্ন হয়েছে, সেটা আমরা এই সমীকরণ থেকে বুঝতে পারছি। তো এটা পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ওজন, কোনটা কত ভাগ ওজন বিক্রিয়া করেছে সেটা জানতে পারি। আমরা একইভাবে উদাহরণটা থেকেই দেখি। এই দেখো কপার অক্সাইড, এখানে কপার অক্সাইডের আগে 3 লেখা আছে, অ্যামোনিয়ার আগে 2 লেখা আছে, মানে 3টে কপার অক্সাইড 2টো অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করেছে। এটা ওজনগত দিকে 3টে কপার অক্সাইড 2টো অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে 3টে ধাতব কপার উৎপন্ন করেছে, একটা নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করেছে, আর 3 অণু জল উৎপন্ন করেছে। ওকে, পয়েন্ট নাম্বার 2 ক্লিয়ার। এবার পয়েন্ট নাম্বার 3তে আসি। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে একটি আদর্শ রাসায়নিক সমীকরণ থেকে আমরা জানতে পারি বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ভৌত অবস্থাগুলো আমি তোমাদের প্রথমেই বলেছি। যখন বিক্রিয়ার সংজ্ঞাটা বলেছিলাম, তখন কঠিন, তরল, গ্যাসীয় কথাটাও আমি উল্লেখ করেছিলাম। এগুলো হচ্ছে কোনো পদার্থের ভৌত অবস্থা। বলেছিলাম বিক্রিয়াজাত পদার্থগুলো সব সেম হতে পারে, আবার আলাদাও হতে পারে। কোনোটা কঠিন, কোনোটা তরল, কোনোটা গ্যাসীয় হতে পারে, কোনোটা তরল, কোনোটা গ্যাসীয় হতে পারে, সবগুলো কঠিন হতে পারে, সবগুলো তরল হতে পারে, সবগুলো গ্যাসীয় হতে পারে। তো এটা বিভিন্ন বিক্রিয়াভেদে এগুলো বিভিন্ন ধরনের হয়। তো আমরা কোনো রাসায়নিক সমীকরণের থেকে এইগুলো জানতে পারি, কোনটা বিক্রিয়ক পদার্থগুলো কোন অবস্থায় আছে, বিক্রিয়াজাত পদার্থগুলো কোন অবস্থায় আছে, কোনটা কঠিন, কোনটা তরল, আমরা সেটা একটা আদর্শ রাসায়নিক সমীকরণে থেকে জানতে পারি। সমীকরণে এটা উল্লেখ করা থাকে। যেমন ধরো এই যে উদাহরণটা, এখান থেকে আমরা দেখি এই যে নাইট্রোজেন, এটা বিক্রিয়াজাত পদার্থ। নাইট্রোজেনটাকে আমরা জানি N2 হচ্ছে গ্যাস, এটা আমরা জানি। তো এখানে গ্যাস উৎপন্ন হচ্ছে। এই যে আমরা সমীকরণটা দেখলাম, এই সমীকরণ থেকে আমরা বুঝতে পারছি যে বিক্রিয়াজাত পদার্থ যেটা নাইট্রোজেনটা হচ্ছে গ্যাস। আবার ধাতব কপার, এই কপারটা হচ্ছে সলিড বা কঠিন। ওকে, একটা আদর্শ রাসায়নিক সমীকরণের কি হয়, ধরো এটা তরল,
এরমভাবে এল লেখা থাকবে, মানে লিকুইড। এটা ধরো গ্যাস, জি লেখা থাকবে মানে গ্যাস। এমনভাবে উল্লেখ করা থাকে যেখান থেকে আমরা জানতে পারি যে বিক্রিয়ক এবং বিক্রিয়ত পদার্থগুলো কোন ভৌত অবস্থায় আছে, তরল নাকি গ্যাস নাকি কঠিন। আচ্ছা, ওকে, এবার লাস্ট পয়েন্টটা আমরা দেখছি। একটি রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা যে ওজনগত যে ভাগগুলো দেখলাম সেখান থেকে আমরা কি নির্ণয় করতে পারি? বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর আয়তন। যদি বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলো সব গ্যাসীয় হয়, সব গ্যাসীয় হলে এদের আয়তন নির্ণয় করা, আয়তনের অনুপাত নির্ণয় করা সম্ভব হয় একটি রাসায়নিক সমীকরণ থেকে। ওকে, এতক্ষণ আমরা দেখলাম একটি রাসায়নিক সমীকরণ থেকে আমরা কী কী বিষয় জানতে পারি। একইভাবে রাসায়নিক সমীকরণের কিছু সীমাবদ্ধতা রয়েছে, মানে যেমন আমরা এই রাসায়নিক সমীকরণ থেকে কিছু বিষয় জানতেও পারি, তেমন কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা এখান থেকে কোনোভাবে জানতে পারি না। সেই বিষয়গুলো কয়েকটি সম্পর্কে আলোচনা করব। এবার আসা যাক রাসায়নিক বিক্রিয়ার রাসায়নিক সমীকরণের সীমাবদ্ধতা। নাম্বার 1 দেখো, কোনো রাসায়নিক সমীকরণ থেকে আমরা ওজনগত অনুপাত জানতে পারি, আয়তন নির্ণয় করতে পারি, কিন্তু সেই রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ রয়েছে সেই বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব সম্পর্কে কোনো ধারণা পাই না। গাঢ়ত্ব, ঘনত্ব বা ডেন্সিটি যেটা বলো, সেটা সম্পর্কে কোনো ধারণা পাই না আমরা। শুধুমাত্র অনুপাতটা, আয়তনের অনুপাতটা নির্ণয় করতে পারি। তবুও একটা শর্ত রয়েছে, শর্তটা কি? বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ সবগুলোকেই গ্যাসীয় হতে হবে, তখনই আমরা আয়তনের অনুপাতটা নির্ণয় করতে পারবো, কিন্তু ঘনত্ব নির্ণয় করা যায় না, গাঢ়ত্ব নির্ণয় করা যায় না। পয়েন্ট নাম্বার 2, বিক্রিয়ার ডিরেকশন সম্পর্কে আমরা জানতে পারি। বিক্রিয়ার ডিরেকশনটা কি আদৌ, সেটা সম্পর্কে আমরা কোনো ধারণা পাই না। বিক্রিয়াটাকে একমুখী নাকি উভমুখী? একমুখী বিক্রিয়া বলতে রিঅ্যাক্ট্যান্ট বিক্রিয়ক পদার্থগুলো থেকে শুধুমাত্র বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হচ্ছে, সমস্ত বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হচ্ছে, এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া হচ্ছে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হচ্ছে, অনুরূপভাবে বিক্রিয়াজাত পদার্থগুলো আবার বিক্রিয়া করে বিক্রিয়ক পদার্থে রূপান্তরিত হচ্ছে। একটা সাইকেল চলছে, এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত, আবার বিক্রিয়াজাত থেকে আবার বিক্রিয়ক হচ্ছে, এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তো কোনো বিক্রিয়া সমীকরণ দেখে আমরা সেই বিক্রিয়াটা একমুখী নাকি উভমুখী সেটা সম্পর্কে কোনো ধারণা পাই না। অপরদিকে আমি বলেছি, পয়েন্ট নাম্বার 3, আমি বলেছি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে একটি প্রক্রিয়া, একটি প্রসেস, একটি কাজ। আচ্ছা, আমরা দেখো, আমরা যখন কোনো কাজ সংগঠিত করি, কোনো কাজ করি, তখন সেই কাজ করতে একটি নির্দিষ্ট সময় লাগে, কারো বেশি সময় লাগে, কারো কম সময় লাগে। কাজ করার বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কৌশল থাকে, আবার কেউ এরমভাবে কাজ করছে, কেউ ওরমভাবে কাজ করছে। একটা কাজ ধর বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে করতে পারে, আবার কেউ হয়তো খুব জোরে কাজটা করছে, কেউ খুব আস্তে করছে। তো গতিবেগ, এটা হচ্ছে কাজের গতিবেগ, কাজের কৌশল, সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে, তেমনই বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন হয়। বিক্রিয়ার ক্ষেত্রেও, বিক্রিয়া যেহেতু আমি বললাম একটা প্রক্রিয়া, একটা প্রসেস, একটা কাজ, তাই বিক্রিয়ার গতিবেগ, বিক্রিয়ার কৌশল, কোন কৌশলটা ফলো করে বিক্রিয়াটা সংগঠিত হচ্ছে, বিক্রিয়াটা সংগঠিত হতে কতটা সময় লাগছে, সেই সবগুলো কিন্তু একটি বিক্রিয়ার সমীকরণ থেকে জানা যায় না। বিক্রিয়া সংগঠিত হতে কত সময় লাগছে, বিক্রিয়াটার গতিবেগ মানে কতটা গতিতে বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, বিক্রিয়াটা কোন কৌশল অবলম্বন করে সম্পন্ন হচ্ছে, সেটা কিন্তু একটি বিক্রিয়া সমীকরণ থেকে জানা সম্ভব নয়। নেক্সট এবং লাস্ট পয়েন্ট, বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে কিনা তা বোঝার উপায় নেই। আচ্ছা দেখো, তোমরা
কোনো বিক্রিয়া সমীকরণ আমি যদি আগের সমীকরণটায় দেখি, যেটা উদাহরণ হিসেবে আমি দিয়েছিলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ 3টে কপার অক্সাইড 2টো অ্যামোনিয়া বিক্রিয়া করে 3টে কপার, ধাতব কপার, একটা নাইট্রোজেন গ্যাস এবং 3টে জল উৎপন্ন করছে। তুমি কি একদম সঠিকভাবে বলতে পারবে যে হ্যাঁ এখানে বিক্রিয়াটা শেষ হয়ে গেল, এরপর আর বিক্রিয়াটা সংঘটিত হবে না, বা বিক্রিয়াটা হয়ে গেছে আর হচ্ছে না, বা এখন চলছে শেষ হয়নি? তুমি তো এইভাবে নির্দিষ্ট করে বলতে পারবে না একটি সমীকরণ দেখে যে বিক্রিয়াটা সংঘটিত আদৌ হয়েছে কি না, বা হয়ে গেছে কি না, বা আদৌ চলছে কি না, বলতে পারবে না। এই বিষয়টাই কোনো রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে জানা যায় না। তো এই হলো রাসায়নিক বিক্রিয়ার সমীকরণের সীমাবদ্ধতা। এইবার আমরা দেখব রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত ভরের সংরক্ষণ সূত্র। ওকে, আমি একটু আগেই বললাম যে কোনো বিক্রিয়া সংঘটিত হয় নির্দিষ্ট গতিবেগে। বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে গতিবেগ বিভিন্ন হয় একটা নির্দিষ্ট কৌশলে এবং একটা নির্দিষ্ট সময় দরকার হয় একটি বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য। তো এসবের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়ার প্রতিটি রাসায়নিক বিক্রিয়ায় একটি সংরক্ষণ সূত্র মেনে চলে। বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলির ভর এই সূত্র দ্বারা প্রকাশ করা যেতে পারে। তো আমরা দেখি সূত্রটি কি। পদার্থের ভর অবিনশ্বর, ইহা সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মোট ভর পরস্পর সমান হয়। ওকে, দেখো আমি উদাহরণ দিয়ে বলছি, তাহলে বুঝতে পারবে। এখানে দেখো এই যে বিক্রিয়াটা 3CO2NH3, এক্ষেত্রে কপার আছে তিনটে। বিক্রিয়ার আগে কপার 3টে ছিল, বিক্রিয়ার পরেও কপার 3টেই আছে। নাইট্রোজেন 2টো আছে, নাইট্রোজেন এখানেও 2টো আছে বিক্রিয়ার পরে। তো ভরের সংরক্ষণ সূত্র বলছে কি যে এই আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মোট যে ভর সেটা কনস্ট্যান্ট, সেটা ধ্রুবক, তার পরিবর্তন হয় না। সেই ভর বাড়েও না কমেও না, পরিবর্তন হয় শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, কিন্তু ভর সৃষ্টি করা যায় না বা ভরকে ধ্বংস করা যায় না। কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যতটা বিক্রিয়ক পদার্থ আমি কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, যতটা বিক্রিয়ক পদার্থ কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, বিক্রিয়াজাত পদার্থ ঠিক ততটাই পাওয়া যাবে। টোটাল বিক্রিয়ক পদার্থের যে টোটাল ভর আর বিক্রিয়াজাত পদার্থের যে টোটাল ভরটা সেটা সেম হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এইবার একটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা স্বাভাবিকভাবে তোমাকে মনে রাখতে হবে, চিরকালের জন্য মনে রাখতে হবে। আর এটা যতদিন তোমরা পড়বে, যতদিন কেমিস্ট্রিটা পড়বে, যতদিন রসায়ন পড়বে, ততদিন তোমাকে এই ধারণাটা মনে রাখতে হবে, এই উত্তরটা তোমাদের মাথায় রাখতে হবে। তো প্রশ্নটা কি, রাসায়নিক সমীকরণ সমতা বিধান করতে হয় কেন? সমতা বিধানটা কি? আচ্ছা বলছি, ওটা আগে বলি। দেখো আমি একটু আগে বললাম যে কোনো রাসায়নিক ভরের সংরক্ষণ সূত্রটা কী ছিল, যে বিক্রিয়ক পদার্থের মোট ভর আর বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সেম হয়। তো এইবার আমি যা বিক্রিয়ক পদার্থ দেব, ততটা পরিমাণে আমাকে বিক্রিয়াজাত পদার্থ পাবো, আমি ততটাই পাবো। এবার যদি আমি রাসায়নিক সমীকরণের মাধ্যমে কোনো বিক্রিয়াকে প্রকাশ করি, তো আমাকে তো যতটা বিক্রিয়ক পদার্থ দিচ্ছে, এবার 2 ধরনের যদি বিক্রিয়ক পদার্থ হয়, আর বিক্রিয়াজাত পদার্থ যদি 2 ধরনের হয় বা 3 ধরনের হয় ধরো, তো কোনো বিক্রিয়ক পদার্থ ভেঙে যদি 2টো তৈরি হয়, তো সেইটাকে আমি ওই 2টোর মধ্যেই পাবো। সেই টোটাল বিক্রিয়ক পদার্থটা ওই 2টোর মধ্যে সমান ভাগে ভাগ করা হবে।
তো কতটা পরিমাণ বিক্রিয়ক পদার্থ দিয়ে কতটা পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ পাচ্ছি, তো টোটাল যে একটা গণনা দুই দিকে সমান রাখার যে ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী বিক্রিয়ক পদার্থের মোট পরিমাণ আর বিক্রিয়াজাত পদার্থের মোট পরিমাণ, মোট ভর সমান রাখার যে গণনাটা, ওই গণনা করার জন্যই রাসায়নিক সমীকরণকে সমতা বিধান করা হয়। দেখো এখানে আছে লেখা, ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মোট ভর পরস্পর সমান। তা সমীকরণের উভয় দিকে প্রতিটি পরমাণুর ভর সমান রাখতে রাসায়নিক সমীকরণ সমতা বিধান করা হয়। দেখো আমি কপার অক্সাইড আর অ্যামোনিয়া দিয়ে বিক্রিয়া ঘটাচ্ছি, কপার অক্সাইডে যতটা পরিমাণ কপার থাকবে বিক্রিয়ার পরে, প্রথমে যতটা পরিমাণ কপার আছে বিক্রিয়ার পরেও ততটাই তো কপার থাকবে। এটা তো আমরা ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী পড়লাম। ওইটাই প্রকাশ করার জন্য প্রথমে কতটা ছিল পরে কতটা আছে, ওই দুটো সমান করার জন্য বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের যে ভরটা সেটা সমান করার জন্যই, সমানভাবে প্রকাশ করার জন্যই সমতা বিধান করা হয়। আচ্ছা, এরপর আরেকটি আমরা সংরক্ষণ সূত্র দেখব, যেটি হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র। সেটা এর একটা টার্ম আছে, তোমরা অনেকে শুনেছো, এটা আসছি সেটাই। আচ্ছা, শক্তির সংরক্ষণ সূত্রটা প্রথমে আমরা জেনে নিই তাহলে, যে এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক, শক্তি অবিনশ্বর, ইহাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায়। ঠিক একইভাবে যেটা পড়লে ভরের সংরক্ষণ সূত্র, কোনো মোট ভর কনস্ট্যান্ট, মোট ভর হচ্ছে, ভরের পরিমাণ হচ্ছে ধ্রুবক, ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। অনুরূপভাবে শক্তিকেও সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র রূপান্তর করা যায়, এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত করা যায়। কিন্তু মোট যে শক্তির পরিমাণটা সেটা সবসময় ধ্রুবক থাকে, সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না শক্তি। যেমন ধরো আমি বলছি, একটা খালি ঘরে যদি একটা ফ্যান চলে, সেই ঘরে কোনো মানুষ নেই, ফ্যানটা চলছে, সেক্ষেত্রে তুমি কি বলবে যে শক্তির অপচয় হচ্ছে? মোটেও না, শক্তির অপচয় হচ্ছে না, এক্ষেত্রে শক্তির রূপান্তর হচ্ছে। কিভাবে? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তড়িৎ শক্তিটা আসছে, আমরা তাপশক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তড়িৎ শক্তিটা আবার ফ্যানের মাধ্যমে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, দিয়ে ফ্যানটাকে ঘোরাচ্ছে, ফ্যানটা ঘুরছে। তাই আমি এখানে বলতে পারি শক্তির রূপান্তর হচ্ছে, শক্তি অপচয় হচ্ছে না। ওকে, এরপর খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, ভর ও শক্তির তুল্যতা সূত্র আর আইনস্টাইনের সমীকরণ। তোমরা অনেকেই শুনেছ আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব, থিওরি অফ রিলেটিভিটি, অনেকে শুনেছ, E=mc², এই টার্মটাও তোমরা অনেকে দেখেছো, অনেকে পড়েছো, অনেকে শুনেছ। তো এইটা সম্পর্কে আমরা সংক্ষেপে জানবো। প্রথমে সূত্রটা জেনে নিই। কিসের সূত্র? ভর ও শক্তির তুল্যতা সূত্র। সূত্রটা কি? ভর ও শক্তির মোট পরিমাণ যে কোনো পরিবর্তনের আগে পরে সর্বদা সমান থাকে। ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী ভরকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না, শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে শুধুমাত্র রূপান্তরিত করা যায়। ঠিক অনুরূপভাবে ভর ও শক্তির যে সংরক্ষণ সূত্র, ভর ও শক্তির যে তুল্যতা সূত্র, সেটা কি বলছে? যে ভর আর শক্তির মোট পরিমাণ পরিবর্তনের আগে পরে সর্বদা সমান থাকে, কিন্তু ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায়, ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায়। আর সেই যে শক্তিটা পাবো, কোনো ভরকে যদি আমি শক্তিতে রূপান্তরিত করতে চাই, তাহলে সেই ভর থেকে যে পরিমাণ শক্তিটা পাবো, সেই শক্তিটার পরিমাণ নির্ণয় করার জন্য আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি যে সমীকরণটা, সেটা কাজে লাগবে, থিওরি অফ রিলেটিভিটি কাজে লাগবে, E=mc²। এখানে E হচ্ছে শক্তি,
ই হচ্ছে এনার্জি, এম হচ্ছে পদার্থের ভর, আর সি হচ্ছে আলোর বেগ। এটা কনস্ট্যান্ট। সি এর ভ্যালু তোমরা জানো, সি এর ভ্যালু হচ্ছে, লিখে দিচ্ছি, সি ইকুয়ালস টু 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। এইবার দেখো একটু বিস্তারিত আমরা জানি। এবার আমরা বিস্তারিত জানব ইকুয়ালস টু এমসি স্কোয়ার, যে আইনস্টাইনের যে সমীকরণটা, এই সমীকরণ থেকেই আমরা জানব, সমীকরণ থেকে ব্যাখ্যা করব যে কতটা পরিমাণ ভরের ঘাটতি হলে কি পরিমাণ শক্তি উৎপন্ন হতে পারে। চলো আমরা সেটা দেখি একটু। আইনস্টাইনের সমীকরণটা কি? ইকুয়ালস টু এমসি স্কোয়ার, ইকুয়ালস টু এমসি স্কোয়ার। তাহলে আমরা এম ইকুয়ালস টু কী লিখতে পারি? দেখো তোমরা এখানে এম ইকুয়ালস টু যদি এমসি স্কোয়ার, এম ইকুয়ালস টু ই বাই সি স্কোয়ার, ই বাই সি স্কোয়ার, সি স্কোয়ারটা ই এর নিচে চলে আসলো, এম ইকুয়ালস টু ই বাই সি স্কোয়ার। এবার আমরা ই সমান যদি তো 1 কিলো জুল ধরি, 1 কিলো জুল, জুল হচ্ছে শক্তির ইউনিট তোমরা জানো, তাহলে ই হচ্ছে ই ইকুয়ালস টু যদি আমরা 1 কিলো জুল ধরি, তাহলে 1 কিলো জুল সমান কত? 1000 জুল। তাহলে ই ইকুয়ালস টু 1 কিলো জুল বা 1000 জুল যদি আমরা ধরি, তাহলে এম সমান হবে, আর সি এর মান তো আমরা জানি, সি এর মান আমি একটু আগে লিখলাম, সি এর মান কত? সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তো এখানে ই এর মানটা 1 কিলো জুল বা 1000 জুল, আর সি এর মানটা 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। বসিয়ে দিই আমরা এই যে এম ইকুয়ালস টু ই বাই সি স্কোয়ার, যে ফর্মটা পেলাম, যে রূপটা পেলাম, এখানে যদি আমরা ই এর মানটা সি এর মানটা বসিয়ে দিই, তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 1.11 ইন্টু 10⁻⁻14 কেজি। এটাকে গ্রামে কনভার্ট করলে হয় 1.11 ইন্টু 10⁻11 গ্রাম। মানে কেজি থেকে গ্রামে করতে গেলে কি হয়, 1000 দিয়ে গুণ করতে হয়, তো গুণ করে কী হলো 1.11 ইন্টু 10⁻11 গ্রাম। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম, যে 1 কিলো জুল শক্তির যদি রূপান্তরিত করতে হয়, 1 কিলো জুল পরিমাণ শক্তি যদি উৎপন্ন করতে হয়, তাহলে কী পরিমাণ ভরের ঘাটতি হবে, কী পরিমাণ ভর লাগবে, কী পরিমাণ ভরকে রূপান্তরিত করতে হবে শক্তিতে, 1.11 ইন্টু 10⁻11 গ্রাম, 1.11 ইন্টু 10⁻11 গ্রাম। তাহলে 1.11 ইন্টু 10⁻11 গ্রাম ভরের ঘাটতি হলে তবেই 1 কিলো জুল পরিমাণ শক্তি উৎপন্ন হবে। তাহলে আইনস্টাইনের সমীকরণ ইকুয়ালস টু এমসি স্কোয়ার থেকে আমরা দেখলাম ভরের ঘাটতি হলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, বা যদি 1 কিলো জুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাহলে কি পরিমাণ ভরের ঘাটতি হবে সেটা আমরা এখান থেকে বের করলাম, দেখলাম। তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে, দেখো রাসায়নিক বিক্রিয়া এত কম পরিমাণ ভর পরিমাপযোগ্য নয়, তাই রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত গণনা ইয়া উপেক্ষণীয়। এই যে ভরটা 1.11 ইন্টু 10⁻11 গ্রাম, এটা খুবই নগণ্য, খুবই সামান্য একটি, খুবই নগণ্য একটি ভর, তাই এটা সাধারণত পরিমাপ করা যায় না, পরিমাপ করা হয় না, তাই এটাকে উপেক্ষা করা হয়, নেগলেক্ট করা যায়, নেগলেজেবল এটা। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র কি সর্বদা সঠিক? আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুযায়ী ব্যাখ্যা করো। ওকে, আমি একবার পড়ে নিই, তোমরা পড়ার সাথে সাথে। আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুযায়ী ভর ও শক্তি পরস্পর সমতুল্য,
অর্থাৎ তুল্যাঙ্ক পরিমাণ ভরের বিনাশে তুল্যাঙ্ক পরিমাণ শক্তি উদ্ভূত হয় এবং তুল্যাঙ্ক পরিমাণ শক্তির বিনাশে তুল্যাঙ্ক পরিমাণ ভর উৎপন্ন হয়। অতএব বলা যায় তাপমোচী বিক্রিয়ায় তুল্যাঙ্ক পরিমাণ ভরের হ্রাস ঘটবে এবং তাপগ্রাহী বিক্রিয়ায় তুল্যাঙ্ক পরিমাণ ভর উৎপন্ন হবে, কিন্তু শক্তির হ্রাস বৃদ্ধিতে ভরের বৃদ্ধি হ্রাস খুবই উপেক্ষণীয়। তাই আপাত দৃষ্টিতে ভরের সংরক্ষণ সূত্র ঠিক বলে মনে হয়, কিন্তু নিউক্লিয় সংযোজন বা বিভাজন বিক্রিয়ায় E=mc² সমীকরণ উপেক্ষণীয় নয়। এক্ষেত্রে ভর ও শক্তির তুল্যতা সূত্র প্রযোজ্য হয়। ওকে, তো ভর এবং শক্তির যে তুল্যতা সূত্র আমরা সেটা কি দেখলাম, যে নির্দিষ্ট পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয় আর শক্তি ভরে রূপান্তরিত হতে পারে, এটাই দেখলাম। তো আচ্ছা, একটা কথা এখানে বলছে যে তাপমোচী বিক্রিয়ায় তুল্যাঙ্ক পরিমাণ ভরের হ্রাস ঘটবে। তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমোচী বিক্রিয়াটা কি? দেখো, আমরা এই নতুন একটা টার্ম দেখলাম তাপমোচী, তোমরা আগেও পড়েছো যদিও, তবু অনেকের অজানা। তাপমোচীটা কি? মোচি মানে হচ্ছে মোচন করা। মোচন করা মানে ছেড়ে দেওয়া, তাপ ছেড়ে দেওয়া। কিছু কিছু বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তাপ ছেড়ে দেয়। কিছু কিছু বিক্রিয়া সংঘটিত হলে তাপ উৎপন্ন হয়, সেই তাপটা পরিবেশে ছেড়ে দেওয়া হয়, সেই বিক্রিয়াটাকে বলা হয় তাপমোচী বিক্রিয়া। আবার কিছু কিছু বিক্রিয়া আছে তাপগ্রাহী বিক্রিয়ায়। কোনগুলো তাপগ্রাহী বিক্রিয়া? গ্রাহী মানে হচ্ছে গ্রহণ করা। কিছু কিছু বিক্রিয়া যখন সংঘটিত হয় তখন পরিবেশ থেকে তাপ গ্রহণ করে, সেই বিক্রিয়াগুলোকে বলা হয় তাপগ্রাহী বিক্রিয়া। তো তাপমোচী যখন বিক্রিয়া ঘটবে, পরিবেশে যখন তাপটাকে ছেড়ে দিচ্ছে। আচ্ছা, তাপ আমরা জানি তাপ হচ্ছে একটি শক্তি, তোমরা ক্লাস 9-এ পড়েছো। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় বা বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়, আর বর্জনে বস্তুর উষ্ণতা হ্রাস পায়। আচ্ছা, তো তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তো শক্তি যদি মোচিত হয়, শক্তি যদি মোচন করা হয়, শক্তি যদি ছেড়ে দেওয়া হয়, তার মানে কি? ভরের হ্রাস ঘটছে, ভর কমছে, শক্তিটা বেরিয়ে যাচ্ছে। সেই শক্তিটা এলো কোথা থেকে? শক্তিটা উৎপন্ন হলো কোথা থেকে? সেই তাপটা উৎপন্ন হলো কোথা থেকে? ভর থেকে। ভরটা সেই তাপে রূপান্তরিত হলো, ভরটা শক্তিতে রূপান্তরিত হলো, যেটা আমরা ভর ও শক্তির তুল্যতা সূত্র থেকে পেলাম। অপরদিকে তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে ভর উৎপন্ন হয়, তাপ গ্রহণ করছে মানে শক্তি গ্রহণ করছে। শক্তিটা গ্রহণ করছে মানে শক্তি থেকে ভরে রূপান্তরিত হচ্ছে, তাপটা ভরে রূপান্তরিত হচ্ছে, শক্তিটা ভরে রূপান্তরিত হচ্ছে। বোঝা গেল? ওকে, এবার তার পরের যেটা বলছে, শক্তির হ্রাস বৃদ্ধিতে ভরের বৃদ্ধি হ্রাস খুবই উপেক্ষণীয়। আমরা যেটা দেখলাম, যেটা পড়লাম এই আগের স্লাইডে, যেটা দেখলাম যে 1 কিলোজুল পরিমাণ শক্তি উৎপন্ন হলে যে কি পরিমাণ ভরে ঘাটতে হবে? 1.11 × 10⁻11 গ্রাম। এটা খুবই 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 নগণ্য, খুবই সামান্য, তাই এটাকে উপেক্ষা করা হয়। খুবই সামান্য, তাই এটাকে উপেক্ষা করা হয়। তাই 1 কিলোজুল শক্তিটা কিন্তু যথেষ্ট বেশি, 1 কিলোজুল শক্তিটা যথেষ্ট বেশি, কিন্তু যে পরিমাণ ভরে ঘাটতি হলো সেটা কিন্তু খুবই নগণ্য, তাই এই ভরের ঘাটতিটাকে উপেক্ষা করা হয়। কিন্তু এটা হচ্ছে বৃহৎ বিক্রিয়ার ক্ষেত্রে, কিন্তু নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয় বিভাজন, ফিউশন বা নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার ফিউশন যে রিয়াকশানগুলো হয়, বিক্রিয়াগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু খুবই সামান্য ভর, পরমাণুর মধ্যে এই বিক্রিয়াগুলো হয়, পরমাণুর মধ্যে বিক্রিয়াগুলো হয়, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে বিক্রিয়াগুলো হয়। সেক্ষেত্রে ইলেকট্রনের ভর, প্রোটনের ভর গণনা করা হয়। আর পরমাণু, ইলেকট্রন, প্রোটনের ভর তো খুবই নগণ্য। সেক্ষেত্রে এই যে ভরের ঘাটতিটা, এটা গ্রহণযোগ্য হয়, এটা ধরা হয়। তো একবার প্রথম থেকে আবার দেখে নিই কী কী পড়লাম আজকে। রাসায়নিক গণনা কি?
রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের পরিমাণগত হিসাব, অণু, পরমাণু, ভর, আয়তন, মোল, আণবিক ভর, পারমাণবিক ভর, মোলার আয়তন, এইসব বিষয়গুলো গণনা করা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এই যে পদ্ধতি সেটাকে বলা রাসায়নিক গণনা। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক বিক্রিয়া হচ্ছে একটি প্রক্রিয়া বা একটি প্রসেস যেখানে এক বা একাধিক পদার্থ বিভিন্ন শর্তের অধীনে, বিভিন্ন শর্তের প্রভাবে, তাপ, চাপ, উষ্ণতা ঘটক, বিভিন্ন শর্ত আছে, এইসব শর্তের প্রভাবে পরিবর্তিত হয়ে যায় এবং সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক যৌগিক পদার্থ বা মৌলিক পদার্থ উৎপন্ন করে। যৌগিক পদার্থ বা মৌলিক পদার্থ উৎপন্ন করে। আচ্ছা, যৌগিক পদার্থ বা মৌলিক পদার্থটা একটু বলে দিই। এই যে উদাহরণটা দেখো, CuO, কপার অক্সাইড, এক্ষেত্রে কপারও আছে, অক্সিজেনও আছে। এই যে দুটো আলাদা ধরনের মৌল নিয়ে গঠিত হয়, এটা হচ্ছে যৌগিক পদার্থ। আর মৌলিক পদার্থ কোনটা? এই দেখো, এটা হচ্ছে যৌগিক পদার্থ, এটা দেখো শুধুমাত্র কপার আছে, এটা হচ্ছে মৌলিক পদার্থ, একটা মৌল আছে, তাই এটা মৌলিক পদার্থ। এটা বিস্তারিত পরে জানবে, উপর শুধু বলে দিলাম একটু। আচ্ছা, তো রাসায়নিক বিক্রিয়া কী দেখলে? একটি প্রক্রিয়া বা একটি প্রসেস যেখানে এক বা একাধিক পদার্থ বিভিন্ন শর্তের প্রভাবে পরিবর্তিত সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক যৌগিক পদার্থ বা মৌলিক পদার্থ উৎপন্ন করে, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক সমীকরণ কি? বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলিকে চিহ্ন ও সংকেতের সাহায্যে প্রকাশ করে কোনো রাসায়নিক বিক্রিয়াকে নির্দেশ করার যে পদ্ধতি, সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ উদাহরণ এই যে যেটা দিয়েছিলাম, এটা হচ্ছে রাসায়নিক সমীকরণ একটা উদাহরণ, তোমরা দেখে নাও। এটা একটি রাসায়নিক সমীকরণ উদাহরণ। ওকে, এরপর আমরা দেখব বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ বলতে কি বুঝি আমরা। বিক্রিয়ক পদার্থ হচ্ছে যেসব পদার্থগুলো, এক বা একাধিক পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যেসব পদার্থগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যেগুলো বিক্রিয়া ঘটায়, সেগুলো হচ্ছে বিক্রিয়ক পদার্থ। যেমন এইখানে কপার অক্সাইড আর অ্যামোনিয়া হচ্ছে বিক্রিয়ক পদার্থ। আর বিক্রিয়াজাত পদার্থ কি? বিক্রিয়াকালে যেসব পদার্থ উৎপন্ন হয়, বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া সংঘটিত করলো, তারপরে যেসব পদার্থ উৎপন্ন হলো সেগুলো হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এখানে কপার, নাইট্রোজেন আর জল হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। ওকে, এইবার জানবো একটি রাসায়নিক সমীকরণ থেকে আমরা কী কী বিষয় জানতে পারি। 4টা পয়েন্ট আমরা পড়েছিলাম, আরেকবার দেখে নিই। রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত বিক্রিয়ক ও বিক্রিয়াজাত কোন কোন মৌলিক বা যৌগিক পদার্থ অংশগ্রহণ করছে সেটা জানা যায়। বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলো সম্পর্কে জানা যায়। বিক্রিয়াজাত পদার্থগুলোর ওজন, কত ভাগ ওজন সেখানে অংশগ্রহণ করেছে সেটা সম্পর্কে জানা যায়। অবস্থা সম্পর্কে জানা যায়, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলো কঠিন, তরল না গ্যাসীয়, সেটা সম্পর্কে জানা যায়। আর যদি একটা শর্ত, যদি বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ সবগুলো গ্যাসীয় হয়, সেক্ষেত্রে আয়তনের অনুপাত নির্ণয় করা যায় রাসায়নিক সমীকরণ থেকে। আচ্ছা, এরপর আমরা দেখব রাসায়নিক সমীকরণের সীমাবদ্ধতাগুলো। একবার দেখে নিই, 4টা পয়েন্ট আমরা পড়েছিলাম। বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না, গাঢ়ত্ব বা ডেনসিটি সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। বিক্রিয়ার ডিরেকশন সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না, বিক্রিয়াটা একমুখী নাকি উভমুখী। বললাম একমুখী বিক্রিয়া কাকে বলে, উভমুখী বিক্রিয়া কাকে বলে আমি বলেছি। এরপর বিক্রিয়ার গতিবেগ, বিক্রিয়া কৌশল সম্পূর্ণ হতে কতটা সময় প্রয়োজন সেটা সম্পর্কে ধারণা পাওয়া যায় না। বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে কি না তা বোঝা যায় না। এরপর রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত ভরের সংরক্ষণ সূত্রটা আমরা দেখলাম, যে ভর অবিনশ্বর, সৃষ্টি বা ধ্বংস করা যায় না। বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান থাকে। এরপর যে প্রশ্নটা আমি বলেছিলাম, এটা গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য, রাসায়নিক সমীকরণের সমতা বিধান করতে হয় কেন? ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মোট ভর পরস্পর সমান, এটা আমরা দেখলাম। তাই সমীকরণের উভয় দিকে প্রতিটি পরমাণুর ভর সমান রাখতে রাসায়নিক সমীকরণ সমতা বিধান করা হয়। যেহেতু মোট ভর সমান থাকে, তাই আমাকে সমান রাখতেই হবে। এমনটা না বিক্রিয়কে একটা কপার নিলাম, বিক্রিয়াজাত তৈরি হয়ে গেল 2টো কপার, এমন করলে তো হবে না। যতটা দিয়েছি ততটাই পাবো আমি, তাই সেটাকে সমতা বিধান করতে হবে। এখানে 2টো দিলে ওখানে 2টো পাবো,
সেক্ষেত্রে তাই সমতা বিধান করা প্রয়োজন। এরপর শক্তির সংরক্ষণ সূত্রটি আমরা দেখলাম। ভরের সংরক্ষণ সূত্রের মতোই শক্তির সংরক্ষণ সূত্রটি কি, মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক, শক্তি অবিনশ্বর, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করা যায়। আমরা একটা উদাহরণ দেখলাম, একটা ফাঁকা ঘরে যদি ফ্যান চলে, কেউ যদি না থাকে, সেক্ষেত্রে শক্তি রূপান্তর হচ্ছে, শুধুমাত্র তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ফ্যানটা শুধুমাত্র চলছে যান্ত্রিক শক্তিতে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, সেই জন্য এটা শক্তি রূপান্তর, অপচয় হচ্ছে না। এরপর আমরা দেখব ভর ও শক্তির তুল্যতা সূত্র পড়লাম, আর আইনস্টাইনের সমীকরণ, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি। E = mc² সমীকরণটা তোমরা দেখলে, যেখানে E হচ্ছে এনার্জি, m হচ্ছে ভর, আর c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। তো এই সূত্রটা কি, ভর ও শক্তির মোট পরিমাণ যে কোনো পরিবর্তনের আগে ও পরে সর্বদা সমান থাকে। মানে শক্তি ভরে রূপান্তরিত হয়, ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে। কিছু পরিমাণ শক্তি যদি উৎপন্ন হয় কোথাও থেকে, যখন শক্তি রূপান্তর ঘটে তখন কিছু পরিমাণ ভরের ঘাটতি হয়, পুরোপুরি শক্তিটা রূপান্তরিত হয় না। যখন তড়িৎ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তখন পুরোপুরি তড়িৎ শক্তিটা পুরোপুরি যান্ত্রিক শক্তি। আমি যদি 1 জুল পরিমাণ তড়িৎ শক্তি দিই, আমি 1 জুল পরিমাণ যান্ত্রিক শক্তি পাচ্ছি, সেটা বলতে পারি না। সেটাকেই প্রকাশ করার জন্য বিজ্ঞানী আইনস্টাইন তিনি তার থিওরি অফ রিলেটিভিটি E = mc² যে ইকুয়েশনটা, সেটা প্রকাশ করেন। এখান থেকে আমরা জানতে পারি কতটা পরিমাণ শক্তি উৎপন্ন হতে কতটা পরিমাণ ভরের ঘাটতি হয়। এরপর আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখেছিলাম ভর ঘাটতি আর শক্তির পরিবর্তনটা, যেখানে আমরা দেখলাম যে 1 কিলো জুল পরিমাণ শক্তি উৎপন্ন হলে কি পরিমাণ ভরের ঘাটতি হবে না, 1.11 × 10⁻11 গ্রাম। আর যেহেতু 1.11 × 10⁻11 গ্রাম যে ভরটা, সেটা খুবই সামান্য, তাই এটাকে নেগলেক্ট করা হয়, নেগলেজেবল এটা খুবই। এরপর আমরা যেটা দেখেছিলাম যে ভরের সংরক্ষণ সূত্রটা সর্বদা সঠিক কিনা। এটা সঠিক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উপেক্ষা করা হয়, কিছু কিছু ক্ষেত্রে ধরা হয়। যেহেতু শক্তির পরিবর্তন যখন হয়, শক্তির যে পদার্থের ভরের যে ঘাটতিটা হয়, সেটা খুবই নগণ্য হয়, তাই যখন বৃহৎ বিক্রিয়ার ক্ষেত্রে ধরা হয়, বৃহৎ কোনো পদার্থের ক্ষেত্রে ধরা হয়, তখন এই ভরের ঘাটতিটাকে উপেক্ষা করা হয়। সেক্ষেত্রে ভরের সংরক্ষণ সূত্রটা সব ক্ষেত্রে বা তুল্য সূত্রটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে ঠিক, কিন্তু যখন বৃহৎ কোনো বিক্রিয়ার ক্ষেত্রে দেখা হয়, বৃহৎ কোনো পদার্থের বিক্রিয়ার ক্ষেত্রে, তখন সেটাকে নেগলেক্ট করা হয়, কারণ ভরের যে ঘাটতি সেটা খুবই সামান্য হয়, 1.11 × 10⁻11 গ্রাম, তাই খুবই সামান্য যেহেতু, তাই সেটাকে নেগলেক্ট করা হয়। কিন্তু যখন খুবই ছোট কোনো পদার্থের ক্ষেত্রে ধরা হবে, ধরো অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, তখন তার ভর তো খুবই নগণ্য। তো সেই নগণ্য ভরের মধ্যে যদি নগণ্য ভরের ঘাটতি হয়, তো সেটা তো ধরা হবে। আমি যদি সমুদ্র থেকে যদি 1 গ্লাস জল তুলে নিই, তো সেক্ষেত্রে সমুদ্রের कुछ फ़र्क नहीं पड़ता, কিন্তু যদি আমি 1 বালতি জল থেকে 1 গ্লাস জল তুলে নিই, সেক্ষেত্রে फ़र्क पड़ता है। তাই এটা ব্যাপারটা কি হচ্ছে, ওটা যেহেতু বৃহৎ বিক্রিয়া, যেহেতু বড় কোনো পদার্থের বিক্রিয়ার ক্ষেত্রে আমি ওটা ভরের ঘাটতিটা হচ্ছে খুবই নগণ্য, তাই সেটাকে নেগলেক্ট করা হয়। কিন্তু যেহেতু যখন নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার ফিউশন যেসব রিয়াকশানগুলো হয়, নিউক্লিয়াসের মধ্যে কোনো পরমাণু নিউক্লিয়াসের মধ্যে, সেটা খুব কম ভর নিয়ে তাদের ব্যবসা, খুব কম ভর নিয়ে তাদের আদান প্রদান কাজকর্ম, তাই সেই কম ভরের মধ্যে যখন কোনো একটা কিছুটা পরিমাণ ভরে ঘাটতি হয়ে যায়, সেটা যতই কম হোক না কেন, সেটাকে ধরা হয়, সেটা উপেক্ষা করা যায় না। তাই এক্ষেত্রে ভর ও শক্তির তুল্যতা সূত্রটা প্রযোজ্য হবে। তো আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী আমরা দেখব, পরবর্তী আবার কোনো নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত, ভালো থেকো তোমরা, সাথে থেকো, আমি তোমাদের সবসময় সাথে আছি, আর আমরা একসাথে এগোবো। থ্যাংক ইউ।
টাটা।